এই সরকার এক অর্থে সাংবিধানিক সরকারও নয়, আবার বিপ্লবী সরকারও নয়। এজন্য সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি এই কথা বলেন। তিনি জানান, বিএনপি সহ বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে সংস্কারকে সামনে রেখে আন্দোলন করছিল। এই অভ্যর্থনও একটি ধারাবাহিকতার মধ্য দিয়েই হয়েছে। নাহিদ ইসলাম বলেন, বিগত সরকারের আমলে ক্ষমতা হস্তান্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। আমাদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে আরও যে প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলো শক্তিশালী নয়। নির্বাচনের আগে এই প্রশ্নে সুরাহা হওয়া দরকার যে এরপর যে সরকার আসবে তার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কেমন হবে। তথ্য উপদেষ্টা জানান, অভ্যর্থনের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্য এখনও রয়েছে। এই ধরনের বাংলাদেশই আমরা দেখতে চাই। সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয় আরেক অর্থে। একটা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে। ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যু করা প্রবেশ পাস ছাড়া সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড সহ বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করেছে সরকার। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। বাতিল করা বিভিন্ন শ্রেণীর সচিবালয়ে প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগা সিটি ঢাকাও বায়ু দূষণের কবলে। বেশ কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। আজ সকালেও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। সকাল 9:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ এয়ারের তথ্য অনুযায়ী 222 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি। একই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় 254 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এছাড়া 218 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। 204 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়া এবং হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর 185। নদীপথে কুয়াশায় পথ দেখাতে লাগানো ফগ লাইট বিকল থাকায় চলতি মৌসুমে নিয়মিতই ভোগান্তিতে পড়তে হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া রুটের যাত্রীদের। সমস্যার সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ, উল্টো দায় চাপাচ্ছে কারিগরি বিভাগের উপর। কারিগরি বিভাগের দাবি, যানমালের নিরাপত্তায় বন্ধ রাখা হচ্ছে ফেরি। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ভোগান্তি কমাতে 2014 সালের এপ্রিল মাসে 5 কোটি টাকা ব্যয় করে 9টি ফেরিতে স্থাপন করা হয় উন্নত প্রযুক্তির ফগ লাইট। বলা হয়েছিল, এসব লাইট দিয়ে শীতের রাতে ঘন কুয়াশায় চলতে পারবে ফেরি। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভাইয়ের ঠিকাদারিতে লাগানো ফগ লাইটগুলো কিছুদিন পর থেকেই অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয়দের দাবি, কোনো দিন কাজই করেনি এই লাইটগুলো, তাই প্রতি বছর ঘাটের যে চিত্র দেখা যায় এবারও তেমনই রয়েছে। এ বিষয়ে বিশেষ নজর নেই বিআইডব্লিউটিসির, ফলে ভারী কুয়াশায় নিয়মিতই বন্ধ হচ্ছে ফেরি চলাচল, দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ফেরির ভাড়া দিচ্ছি বেশি, কিন্তু ফেরিতে ভালো ভালো ফগ লাইট লাগিয়ে সেইগুলো যদি কাজে না লাগে তাহলে আমাদের এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই যে ফগ লাইট চালু না থাকে তাহলে জনগণের উপকারটা কি হচ্ছে, এই আর কি আমার বলেছে। জনগণ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার যেটা বাজেট করে যেটা দেয় সেটাতে নিম্নমানের কিছু জিনিস কিনে আজকে এই দুর্ভোগ, এই কষ্ট, এই অ্যাক্সিডেন্ট, এই দুর্দশা মানুষের জন্য চলে আসে। প্রচুর টাকা এখানে ব্যয় করা হয় সরকারের ফান্ড থেকে, কিন্তু এরকম সঠিক কোনো ব্যবহার নেই, যার কারণে আমাদের মতো যারা সাধারণ জনগণ
যারা নিয়মিত আমরা এখানে যাতায়াত করি তাদের সমস্যা হয় আমাদের। সমস্যা সমাধানে কোনো উপায় বলতে পারেনি বিআইডব্লিউটিসি, উল্টো দায় চাপাচ্ছে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের উপর। কারিগরি বিভাগের দাবি, নিজেদের নয়, ঘন কুয়াশায় যানমালের নিরাপত্তায় বন্ধ রাখা হয় ফেরি। ফগ লাইটের যে বিষয়টি, এটি একটা টেকনিক্যাল বিষয়। যারা আমাদের কারিগরি বিভাগের কর্মকর্তাগণ আছেন, যাদের নৌবিদ্যার উপর পড়াশোনা আছে, ওনারা এ বিষয়ে ভালো বলতে পারবেন। কুয়াশা ঘন হলে নাবিকগণ যারা ফেরি পরিচালনা করেন, আমাদের মাস্টার অফিসারগণ, তাদের পরামর্শে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ফগ লাইট মেরামত করে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার দ্রুত ও কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাইটিভি। ঢাকার ধামরাইয়ের সানোরা ইউনিয়নের দেওনাই গ্রামে বসতবাড়ির সীমানা ঘেঁষে সড়কে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় 15টি পরিবারের প্রায় শতাধিক লোকজন অনেকটাই গৃহবন্দী হয়ে পড়েছেন 2 সপ্তাহ যাবৎ। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে ও কোনো প্রকার প্রতিকার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারের লোকজন। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। ঢাকা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের দেওনাই গ্রামে গত 2 সপ্তাহ যাবৎ অনেকটাই গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় 15টি পরিবারের শতাধিক লোকজন। জোরপূর্বক সড়কে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় পারিবারিক কলহের সূত্রপাত। ভুক্তভোগী পরিবারগুলি বারংবার স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে লিখিত অভিযোগ দায়ের করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। এইটাই আমাদের একমাত্র রাস্তা। এই রাস্তার কারণে আমরা বেরোতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারতেছি না। আসলে এই রাস্তা দিয়ে আমরা জন্মের পর থেকে যাতায়াত করতাম, তো আমরা এইভাবেই চলতেছি। হঠাৎ করে একটুখানি ঝামেলার নিয়ে এই রাস্তাটা তারা ব্লক করে দিছে। তো পারিবারিক একটু দ্বন্দ্ব নিয়ে একটা সমস্যা, এমনি রাস্তাটা চলতে আছে, এরাও বাধা দেয় না, এরাও বাধা দেয় নাই, একটু মাপ যুগ নিয়ে একটু সমস্যা হয়েছে। বাড়ি থেকে নামতে পারতেছি না, রাস্তায় বাউন্ডারি করছে। এটা 70 বছর ধরে রাস্তা চলমান। মুরব্বীরাও এই পথ চলে গেছে, তারা আমাদের সমস্যা, আমরা খুব অসুবিধা। এদিকে সড়কে কারো চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা চরম অন্যায় বললেন সানোরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একের রেকর্ডভুক্ত থাকতো তাইলে আমি হয়তো এটারে ভাঙ্গা দেওয়ার এখতিয়ার রাখতাম। এটা রেকর্ডভুক্ত না, অন্ত আমি একজনের পক্ষে গিয়ে বিপক্ষে গিয়ে এটা অ্যাকশনে ভাঙতে পারি না। অপরদিকে বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিসি অফিসে এডিএম কোর্টে মামলা করতে হয়, যেটা চলাচলের পদ্ধতি ঠিক নয়। উনি এটা বেশ জন আপনি যেটা পাঠিয়েছেন ওটা দেখে বলতেছি আর কি। যদি আমি ডিটে এখনো কিছু জানি না, দেখতে হবে বা কাউকে পাঠাতে হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। জানাবো গ্রাম বাংলার খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুরুতর আহত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ 3 মাসেরও অধিক সময় চিকিৎসাধীন অবস্থায় গত 14 নভেম্বর সকাল 8:30টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। তার পরিবার পরিজনদের সান্ত্বনা দিতে শুক্রবার যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড় আশ্রয়া গ্রামে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি নিহত আবদুল্লাহর বাড়িতে যান এবং তার মা বাবা, ভাই বোন ও আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। পরে নানা নানির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আবদুল্লাহর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। আলহামদুলিল্লাহ, সেই এলাকার গৌরব, তার কারণেই আজকে আমাদের এখানে আসা। একেবারে সত্য কথা, আবদুল্লাহ শহীদ না হলে আমি আদৌ কোনোদিন এখানে আসার সুযোগ পেতাম কিনা আল্লাহ ভালো জানে। এই মা বাবার দোয়া চাইতে পারতাম কিনা তাও আল্লাহ ভালো জানে। তার উসিলায় আমরা দোয়া করি যে এলাকার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। আর এই সে শুধু আবদুল্লাহ না, প্রায় 2000 আমাদের সন্তান, বুকের সন্তান যারা জীবন দিয়েছেন, তারা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, এখন এই জাতির ঘাড়ে, বিশেষ করে রাজনৈতিক দলগুলার ঘাড়ে এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই দায়িত্ব ভার আমাদেরকে বহন করার তৌফিক দান করেন। বাংলাদেশ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, স্বাধীনতার 53 বছরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়ার দায় যারা যারা এই সময় ক্ষমতায় ছিলেন তাদের কম বেশি সকলেরই আছে। একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দরকার। শুক্রবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে কেমন বাংলাদেশ চাই গণসংলাপের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সংলাপে গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সদস্য আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও গণসংলাপে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার অংশীজন, ছাত্র, শ্রমিক, জনতা এবং গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলা শাখা উপজেলা নেতৃবৃন্দ। কাজে আমাদেরকে নতুন রাজনৈতিক শক্তিও গড়ে তোলা দরকার, যারা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতেই সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, নিজেদেরকে সেই অনুযায়ী পুনঃপ্রস্তুত করতে পারে, সেটাই তাদের সামনে যে চ্যালেঞ্জ। এখানে জনগণের, নাগরিকের কর্তব্য আছে। নাগরিকরা নিশ্চুপ থাকলে আবারও ফ্যাসিবাদ গেড়ে বসতে পারে। আমাদের পাহারাদারি বন্ধ করা যাবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠেই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মরিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সহ আরও অনেকে। কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্যোগে শনিবার শুরু হচ্ছে বিজয় দিবস হাফ ম্যারাথন। এই উপলক্ষে আজ শুক্রবার ম্যারাথনে রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীদের মাঝে জার্সি, কিট সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্রের সামনে এসব বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইয়ামিন হোসেন। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা, সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আলাউল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার আয়োজিত হচ্ছে জেলা প্রশাসন কক্সবাজার এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে 400 রানার রান করবে। এর মধ্যে আমাদের বিদেশি আছে 5 জন, আর নারী রানার প্রায় 40 জনের মতো রানার পেয়েছে নারী। এছাড়া পুরুষ বাকিরা আছে। কক্সবাজার আসুক, কক্সবাজারকে জানুক, কক্সবাজার সম্পর্কে মানুষ আরো সচেতন হোক, বা এটা আমরা পর্যটন নগরীকে আরো বিকশিত করব, সেই উদ্দেশ্যে আমরা আসলে এই আমার প্যাসিফিক বিচ লঞ্চ ক্যাফে এটা স্পন্সর করি। এতে কক্সবাজারে আরো বড় বড় ইভেন্টগুলো হোক, সেটা আমরা আশা করছি। নোয়াখালী বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে এক বিএনপি কর্মীকে গুলির পর জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিক নিহতের স্বজন এবং পুলিশ এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। শুক্রবার উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সুজায়তপুর গ্রামের সুজায়তপুর পূর্ব জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওরফে সালি কবির একই ইউনিয়নের সুজায়তপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। নোয়াখালী পুলিশ সুপার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাত্র যুব মতুয়া সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান কাশিয়ানীর শ্রীধাম ওরাকান্দির ঠাকুর বাড়িতে মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে শ্রীমত মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি এবং প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে 501 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি শ্রী সুব্রত ঠাকুর সহ মহাসংঘের অন্যান্য নেতৃবৃন্দ। কাউন্সিল অধিবেশনে গোপালগঞ্জ সহ প্রায় 50টি জেলা এবং উপজেলার সদস্যবৃন্দ এবং ভক্তগণ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলন সম্পন্ন হয়। নাটোরের সিংড়া ইজতেমা ময়দানে সুয়ারি নিজামের সাথীদের উপর সাতপন্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে সিংড়া উপজেলা উলামা মাশায়েখ এবং তৌহিদি জনতা। শুক্রবার সিংড়া কোর্ট মাঠ থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের সমাবেশে মিলিত হয়। বক্তব্য রাখেন হেফাজতে ইসলামী নাটোর জেলা সভাপতি আবদুল্লাহ আল মাদানী সহ অন্যান্যরা। দোয়া পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমেদ।